আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথন। আপনার হেডলাইন এবং ব্যানার দেখেছেন যে উপদেষ্টারা অলরেডি তাদের কূটনীতিক পাসপোর্ট ছেড়ে বিদেশ যাওয়ার পায়তারা করছেন। তো বিদেশ যাওয়ার পায়তারা করছেন যারা, বা কূটনীতিক পাসপোর্ট যারা ছেড়ে দিয়েছেন, দেখেন এখানে সমস্ত উপদেষ্টারা না। উপদেষ্টাদের মধ্যে যেমন আপনার ডাক্তার মোহাম্মদ ইউনূস, ওনার কূটনীতিক পাসপোর্টের প্রয়োজন না, ওনার বিদেশি পাসপোর্ট আছে। শফিকুল আলম, আমাদের ডাস্টবিন শফিক, তিনি অলরেডি তার কূটনীতিক পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশি পাসপোর্ট তুলেছেন। তারপরে আপনাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এলডিজির সমন্বয়কারক সিনিয়র সচিব সমতুল্য পদমর্যাদার লামিয়া মোর্শেদ উনি নিয়েছেন। আব্দুল হাফিজ নিয়েছেন। লুৎফা সিদ্দিকী নিয়েছেন। খলিলুর রহমানের প্রয়োজন নেই, কারণ উনি 9 তারিখেই একটা চুক্তির জন্য আমেরিকা যাবেন, উনি ফিরবেন কিনা কেউ জানে না। মনির হায়দার উনি নিয়েছেন। আশিক চৌধুরী আগেই ব্রিটিশ সিটিজেন। আলী রিয়াজ আমেরিকান সিটিজেন। সালাউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয়, উনি নিয়েছেন। সবচেয়ে বড় বিষয় আমাদের আসিফ নজরুল আঙ্কেল, উনিও নিয়েছেন। আদিলুর রহমান খান নিয়েছেন। আরিফ হাসান অলরেডি মারা গেছেন, সুতরাং ওনার বিষয়ে তার কিছু নেই। তৌহিদ হোসেন উনি এখনও আছেন, উনি ওনার জায়গায় আছেন। সৈয়দ রেজওয়ানা বা আমাদের কন্ডোমাপা, উনি নিয়েছেন। শারমিন মোর্শেদ নিয়েছেন। সাখাওয়াত হোসেন নেননি, উনি ওনার মতোই আছেন। ডাক্তার খলিল হোসেন হাফি, উনিও নেননি, উনি ওনার মতো আছেন। ফরিদা আক্তার নেননি। নূরজাহান বেগম নিয়েছেন। আর নাহিদার আসিফ, যারা অতীতে পদত্যাগ করেছেন, ওনাদের দুজনের কাছেই বাংলাদেশি পাসপোর্ট আছে অলরেডি। বিধান রঞ্জন রায়, উনি নিয়ে রেখেছেন বাংলাদেশি পাসপোর্ট, তবে এখনো করেননি। সুদীপ্ত চাকমাও নিয়েছেন। ফারুকি আজম, উনি অলরেডি ওনার হাতে আমেরিকান ভিসাই আছে। ওয়াহিদ মাহমুদের হাতেও আছে। এবং ফজলে কবির খান, উনিও নিয়েছেন। আলী ইমাম মজুমদার, জাহাঙ্গীর আলম চৌধুরী, শেখ বশির উদ্দিন, সবচেয়ে যে বিমানের, এই যে আপনার বিমানের যে এই বিমানবন্দর যে আগুনটা লেগেছিল, যার পেছনে ছিল এই শেখ বশির উদ্দিন, যিনি বস্ত্র, পাট, বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের, খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা। উনি, ওনার পাসপোর্টে আমেরিকান ভিসা অলরেডি হাতেই আছেন। এবং আমাদের সবার মুস্তফা সরোয়ার ফারুকি, উনি নিয়েছেন। মাহফুজ আলম নেননি, উনি নাকি দেশেই থাকবেন। চৌধুরী রফিকুল আকবর, সাইদুর রহমান, ফয়েজ আহমদ তৈয়ব, আনিস চৌধুরী, মোহাম্মদ শফিউর রহমান, এই সমস্ত সমস্ত লোকগুলোই বাংলাদেশি পাসপোর্ট অলরেডি নিয়েছেন। এবং এর মধ্যে আপনার ম্যাক্সিমাম, মানে আপনার এখানের মধ্যে প্রায় 12 বা 13 জন, এদের সকলের আমেরিকান ভিসা করার আছে। বা কে ফারুকি আজম টাজম, এদের সকলের ভিসার জন্য অলরেডি জমা দিয়েছিল গত সপ্তাহে, সেইটা আজ সকালে তুলেছে আমেরিকান ভিসা। এদের মধ্যে সবাই আসলে আমেরিকা যাবে না। কিছু কিছু যাচ্ছে ইস্তিমুর, কিছু কিছু যাচ্ছে ইস্তিমুর, কিছু কিছু যাচ্ছে আপনার মিডল ইস্টের দুবাইতে, কিছু যাচ্ছে কাতারে, এবং বাকিরা চলে যাবে সবাই আমেরিকাতে। এবং আপনার 4 জন সচিব এবং 8 জন উপসচিব এবং পুলিশের কিছু হাই প্রোফাইল বড় কর্মকর্তা, যাদেরকে বাহির থেকে এনে বসানো হয়েছিল ওগুলো, এবং আমাদের কিছু পাম্পাস পরা সেনা অফিসার যারা আছে, ওই যে যাদের চাকরি নেই কিন্তু ইন্ডিয়া দখল করতে যায়, এই সমস্ত সহ টোটাল 140 জনের একটা লিস্ট এসেছে, যে যেখান থেকে আপনাদের এতগুলো নাম বললাম আমি। এরা সকলের ভিসা কনফার্ম। ইস্তিমুরের আছে প্রায় 40 জন, ইস্তিমুর যাবে। তারপরে দুবাইতে থাকবে কিছু, ফারুকি, তারপরে আসিফ নজরুল, ডাক্তার ইউনূস, আরও প্রায় 33 জনের মতো, এরা সব আমেরিকার ভিসা করা আছে। এছাড়া কোনো সদস্য ইউরোপে যাবে না। তবে হ্যাঁ, বৈষম্য বিরোধী সন্ত্রাসী আন্দোলন যেটা ছিল 5ই আগস্টের পরে, সেই সন্ত্রাসী আন্দোলনে মারা গিয়েছিল ওই যে পানি নিয়ে, মুতের পানি একটা বিক্রি করতে যায়, তার ভাই পর্তুগালে চলে আসছেন। ও সম্ভবত 11 তারিখ ওর ফ্লাইট। এবং এদের সকলের ভিসা পরবর্তী, এদের সকলের ফ্লাইট অলরেডি নির্ধারিত হয়ে গেছে। সকলেই 13 তারিখ রাতের 2:30 থেকে শুরু করে 14 তারিখ সকালের ভিতরে সকলের ফ্লাইট আছে। ম্যাক্সিমাম লোকের ফ্লাইট হচ্ছে যে টার্কিশ এয়ারলাইন, টার্কিশের এয়ারলাইন্সের ফ্লাইট। কিছু কিছু আছে আপনার এয়ার আরবিয়ার ফ্লাইট। কারো কারো আছে কুয়েত এবং কাতার এবং এমিরাত। কুয়েত, কাতার, এমিরাত, টার্কিশ, এবং ওই যে আপনার আরেকটা আছে এয়ার আরবিয়া। এই 5টা ফ্লাইট
ফ্লাইটের মধ্যে এদের সকলের টিকিট করা আছে। কেউ হয়তো রাতের 2:30টার পরে, কারো হয়তো ভোর 5টায়, কারো আবার সকাল 8টার ভেতরে। তার মানে হচ্ছে রাতের 1টা থেকে 8টার ভেতরের ফ্লাইটগুলোতে ওনারা সবাই উঠে পগার পার হবেন 13 তারিখ থেকে 14 তারিখের ভেতরে। তবে হ্যাঁ, এর মধ্যে 8জন আছে যারা 12 তারিখ রাতেই চলে যাবেন। তবে সকলের ম্যাক্সিমামের ফ্যামিলি চলে যাচ্ছে 11 তারিখ রাতে। 11 তারিখ রাতে, তার কারণ হচ্ছে যে ওনাদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে ক্ষমতায় যেই আসবে আসুক, জামাত আসুক আর বিএনপি আসুক, এই উপদেষ্টা পরিষদের ম্যাক্সিমাম গ্রেপ্তার হয়ে জেলে ঢুকবে। এই ভয়ের কারণেই তারা সব এখন পালানোর একটা রাস্তা করেছে। ওনাদের পরিবার, আমি তো আপনাদের বললামই যে 11 তারিখের ভেতরে ম্যাক্সিমাম পরিবার চলে যাবে। আর বাকি যাদের হাজব্যান্ড ওয়াইফ বা একটা বাচ্চা আছে তারা ওইভাবে টিকিট করেছে। তবে টিকিটটা 12 তারিখ রাতের 2:30, 12 তারিখ রাতের 2:30 মানে কিন্তু 13 তারিখ, হ্যাঁ, 13 তারিখ এবং 14 তারিখ। তার মানে হচ্ছে আপনি নির্বাচনের ফলাফল ঘোষণার শেষ পর্যায়ে মানে 2টার ভেতরে গণনা করে ঘোষণা করে ফেলতে পারবে, এরই ভিতরে খালি হয়ে যাবে। আর এর ভিতরে যদি অন্য কোনো প্রবলেম দেখা হয় তাহলে এই যে উপদেষ্টা পরিষদ বা এই যে আপনার 4জন সচিব, 8জন উপসচিব এবং বড় বড় পুলিশের কিছু কর্মকর্তা, এরা সেনা ক্যাম্পে আশ্রয় নেবেন। যে সেনা ক্যাম্পে আশ্রয় নিয়ে পরে সেনাবাহিনীর প্রোটেকশনে ওনাদেরকে এয়ারপোর্ট পাস করে দেওয়া হবে। এইভাবেই ওনাদের প্ল্যান। সুতরাং এটা আসলে নির্বাচন হচ্ছে না, হচ্ছে আসলে গৃহযুদ্ধের একটা অবস্থান। সুতরাং দেখেন, এরা সকলেই অলরেডি বাংলাদেশি পাসপোর্টে এদের সকলের ভিসা রেডি। আমি এর আগে, আজ থেকে আপনার 2.5 মাস আগে আরেকটা কন্টেন্টে বলেছিলাম আপনাদেরকে বিভিন্ন দেশের। এবং এখানে একটা জিনিস, 63 জন ব্যক্তির ভিসা আছে, টার্কির ভিসা আছে সরাসরি। 63 জনের সোজা টার্কির ভিসা আছে। ইস্তিমুরের ভিসা তো আছে, তবে ওই কেউ কেউ হয়তো টার্কি হয়ে ইস্তিমুর যাবেন, কেউ কাতার হয়ে যাবেন, কেউ কুয়েত হয়ে যাবেন। তো কাতার কুয়েতের ভিসা অনেকেরই নাই। তবে দুবাইয়ের ভিসা আছে নাকি 12 থেকে 15 জনের দুবাইয়ের ভিসা আছে, গোল্ডেন ভিসা যেটাকে বলে। ওনারা সবাই দুবাইতে অলরেডি গোল্ডেন ভিসা মানে তো বুঝেন ইনভেস্ট করছে। এবং আপনার এই যে 140 জনের ভেতরে শুধু যে উপদেষ্টা তো মাত্র 17 জন, বাকি পুলিশের লোক, অমুক লোক তমুক লোক সব মিলে 60 জন। আর বাকিরা হচ্ছে কারা জানেন? এই যে গত 18 মাসে যারা দুর্নীতি করে, বৈষম্য বিরোধীর নাম দিয়ে দুর্নীতি করে মোটা অঙ্ক টাকা নিয়েছেন, এগুলো সব পালাবে সবাই। এবং এমন হতে পারে কেউ কেউ 11 তারিখেও চলে যেতে পারে, 11 তারিখ রাতের বেলাও চলে যেতে পারে। এই হচ্ছে আজকের এই মুহূর্ত পর্যন্ত খবর। বাকি অংশ দেখি। তবে হ্যাঁ, এটা আছে যে আমার কাছে কিছু কাগজপত্র হতে আসতে পারে, সকলের বিমানের টিকিটের একটা চলছে, সেটা যদি আসে পুরোটাই ফাঁস করে দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, 2026 সনের ফেব্রুয়ারি মাসের 4 তারিখ বিকালবেলায় ভিডিও করছি। প্রকৃতি যদি প্রশান্ত থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি তার সময়ের যে চাকা এই বাংলাদেশের ক্ষেত্রে স্বাভাবিকভাবে তিনি পরিচালনা করেন, কোনো রকম দুর্ঘটনা না ঘটে, মানুষ যে আশঙ্কা করছে সে আশঙ্কার কোনো কিছু যদি না হয়, তাহলে ফেব্রুয়ারি মাসে 12 তারিখ মানে আজ থেকে মাত্র 7 দিন পর দেশে একটা সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অদ্ভুত জটিল একটি নির্বাচন। নির্বাচন একই সঙ্গে গণভোট, নির্বাচন একই সঙ্গে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি। এই নির্বাচন একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই আগস্ট সনদের যে বাস্তবায়ন, সেই বাস্তবায়নের ম্যাগনা কার্টা। কোনটি আগে? জুলাই সনদ আগে, হানা ভোট আগে, সংবিধান সংশোধন আগে, নাকি সংসদ গঠন করে সরকার গঠন আগে? এগুলো নিয়ে রাজনৈতিক দল যারা স্টেক হোল্ডার রয়েছেন তারা এখন পর্যন্ত কোনো প্রশ্ন করছেন না। ওদিকে যারা নির্বাচনের আয়োজক তারা স্পষ্ট বলে দিয়েছেন যে এই কাজ আগে সমাপ্ত করতে হবে, তারপর সরকার গঠন কিংবা তারপর পার্লামেন্ট মেম্বারদেরকে শপথ গ্রহণের পরে যে ক্ষমতা দেওয়া হয় তাদেরকে, পার্লামেন্ট অধিবেশন, সেই জিনিসগুলো হবে। মূল ব্যাপার হলো যে পুরো নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষ বিপক্ষের যে কথাবার্তা, সেই কথাবার্তার কারণে নানা রকম আতঙ্ক ছড়িয়ে পড়ছে। আর এই কারণে নির্বাচনের মাত্র 7 দিন আগেও কোথাও কোনো স্বস্তির বাতাস নেই।
আজকে যখন এই ভিডিওটি করছি তখন জনাব তারেক রহমান সাহেব খুলনাতে নয়, মানে বরিশালে তিনি তার সমাবেশ করলেন। তো বরিশালের যে বেল পার্ক নাম করা রাজনৈতিক ময়দান, সেখানে তিনি বক্তব্য দিয়েছেন। আর তার বক্তব্যের মধ্যে একটি কথা এসছে যে তিনি গুপ্ত সংগঠন স্পষ্টতই জামাত শিবিরকে লক্ষ্য করে বলেছেন যে তারা গোপনে 2 নম্বর বা নকল ব্যালট এবং নকল সিল, ব্যালটের সিল মারা যে সিল, এটি তৈরি করছে। তাহলে বোঝার চেষ্টা করুন যে বিএনপি নির্বাচন নিয়ে কি চিন্তা করছে, কি আতঙ্ক তার মধ্যে কাজ করছে। অন্যদিকে জামাত সরাসরি কোনো কনস্পিরেসি থিওরিতে তারা যাচ্ছে না। তারা কেবলমাত্র বিএনপিকে টার্গেট করে যেটা বলার চেষ্টা করছে যে বিএনপি যেভাবে সুখ স্বপ্ন দেখছে নির্বাচনে জয়লাভ করার, সেই ব্যাপারে জনগণকে সতর্ক করার জন্য জামাত বলার চেষ্টা করছে যে তারা অতীতে যখন ক্ষমতায় ছিল 2 হাতে টাকা রোজগার করেছে, চাঁদাবাজি করেছে, জুলুম করেছে, জাহিলিপনা করেছে, জালেম হয়েছে। আর গত 17 মাসে বাংলার যত অনাথ সৃষ্টি পথে ঘাটে মাঠে সব বিএনপি করেছে। ক্ষমতায় না গিয়ে তারা যদি এই কাজ করে, ক্ষমতায় গেলে তারা কি করবে? কাজেই তাদেরকে ভোট দেবেন না, আমাদেরকে ভোট দিন। এই যে প্রচার এবং প্রোপাগান্ডা, সেই প্রোপাগান্ডার মধ্যে আওয়ামী লীগ নেই, শেখ হাসিনা নেই, আওয়ামী লীগের ভোটও নেই। অনেকে অবশ্য চেষ্টা করছেন যে আওয়ামী লীগের ভোটারদেরকে প্রলুব্ধ করার জন্য। মির্জা ফখরুল থেকে শুরু করে অনেক যারা নেতৃবৃন্দ রয়েছেন, যাদের এলাকাতে নির্বাচনের ময়দানে বেশ প্রতিযোগিতার একটা পরিবেশ তৈরি হয়েছে, সেখানে আওয়ামী লীগের ভোট অপরিহার্য হয়ে পড়েছে। কিন্তু আমার জানা মতে হাতে গোনা 4-5টি বা 8-10টি সংসদীয় আসনে বিএনপির যে প্রার্থী, সে জয়ের ব্যাপারে বা পরাজয়ের ব্যাপারে ভীত সন্ত্রস্ত। বাকি যারা আছে সবাই নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, ফলে তারা মনে করছে যে এখানে আওয়ামী লীগের ভোট দরকারই নেই, তারা এমনি হেসে খেলে বিজয়ী হবে। তো সেই ক্ষেত্রে 2026 সনের ফেব্রুয়ারি মাসে 12 তারিখে যে ত্রয়োদশ সংসদ নির্বাচন হচ্ছে, সেখানে আসলে কি হতে পারে? প্রথমত কি হতে পারে? আবার যে বক্তব্য, আমি আবার যে 6 সেন্স দিয়ে যেটা চিন্তা করছি, সেটা আবার আপনাদেরকে একটু স্মরণ করাই দেই, যে কথাগুলো গত 17 মাসে বলেছি। সেটি হলো যে নির্বাচন চমৎকারভাবে অনুষ্ঠান করানোর জন্য একটি রাষ্ট্রের যে শক্তি দরকার, সামর্থ্য দরকার, আইন শৃঙ্খলার যে উন্নতি দরকার, প্রশাসন যন্ত্রের যে তাগদ দরকার, এটি এখন বলতে গেলে শূন্যের কোঠায়। এখানে সবকিছু চলছে সুন্দরভাবে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে। আর যদি পরিস্থিতি অস্বাভাবিক হয়, এই রাষ্ট্রে, এই সমাজে আপনাকে আশ্রয় দেওয়ার, প্রশ্রয় দেওয়ার, আপনাকে রক্ষা করার কোনো উপসর্গ নেই। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর একজন অসহায় মানুষ মবের কবলে পড়লে বা যে কোনো বিরূপ পরিস্থিতিতে পড়লে তিনি অসহায় হয়ে পড়বেন। আইজি সাহেব, সেনাপ্রধান থেকে শুরু করে প্রধান বিচারপতি, কেউ নিরাপদ নন এই বাংলায়। এরকম একটা আইনের শাসন। তো এই আইনের শাসনের অবস্থার দিকে বিবেচনা করলে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হওয়াটা নিঃসন্দেহে এখানে এতটা অসম্ভব একটা বিষয়, যেটি একটা সুয়ের পেছন দিয়ে যদি উট ঢুকানো হয় সেরকম। এই কথাটা গত 17 মাস ধরে বলে আসছে। দ্বিতীয়ত যেটা আছে যে যদি এই নির্বাচন হয়, এত কিছুর পরে নির্বাচন হয়, একটি দুর্বল ঝুলন্ত পার্লামেন্ট, দুর্বল সরকার, সেই সরকারের উপরে অসংখ্য চাপ, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক চাপ, এবং সেই চাপ মোকাবেলা করে সেই সরকার 6 মাস সুস্থভাবে সরকার পরিচালনা করবে, এটা কোনো রাজনীতিতে অলৌকিকত্ব ঘটার সম্ভাবনা নেই। মানে এখন নির্বাচন হওয়াটার ক্ষেত্রে যদি বিন্দু পরিমাণ সম্ভাবনা থাকে, নির্বাচনের পরে যে সরকার আসবে তাদের পক্ষে এই বাংলায় একটি সরকার পরিচালনা করা সেই বিন্দু পরিমাণ সম্ভাবনাও থাকে না। এটা হলো বাস্তবতা। কিন্তু তারপরে হচ্ছে। কেন হচ্ছে? এর কারণ হলো আপনাকে যদি চট্টগ্রামে যেতে হয়, আপনাকে হাইওয়ে দিয়ে যদি যেতে হয়, তাহলে আপনাকে কুমিল্লা পার হতে হবে, দাউদকান্দি, কুমিল্লা, ফেনী, হাইওয়ে দিয়ে এই জায়গাগুলো, স্টেশনগুলো পার হতে হবে। নৌপথে যেতে হলে আপনাকে অনেকগুলো স্টেশন পার হতে হবে। আমাদের যে সময়, এটা তো থেমে থাকে না। গত 15 বছরে নয়, স্বাধীনতার পরে আমরা যে ভুলগুলো করেছি, প্রত্যেকটা ভুলের দায় আমাদের এই জনগণকে পোহাতে হয়েছে। এবং যারা অন্যায় করেছেন, সিঙ্গেল একজন লোক আপনি খুঁজে পাবেন না যে পৃথিবীতে রাজনীতির অঙ্গনে অন্যায় করেছেন, সেটা 1954 থেকে আজ অবধি।
আর সেটা দায় পরিশোধ করেননি, দুর্ভোগ দুর্দশা পোহাননি, এরকম কোনো সিঙ্গেল লোক নেই। কাজেই অতীতে যারা অন্যায় করেছেন, সেটা ৭১ জামাত কিংবা বিভিন্ন সময় রাষ্ট্র ক্ষমতায় থেকে বিএনপি, সে দায় মোচন না করা পর্যন্ত কখনোই তাদের কপালে ভালো কিছু জুটবে না। এটা হলো প্রকৃতির নিয়ম। দ্বিতীয় নিয়ম হলো, একবার যদি রাজনীতিতে কেউ ব্যাকফুটেজে চলে যায়, সামনে আসার সম্ভাবনা নেই বললেই চলে। সব জিনিস পুনরায় রিবিল্ড করা যায়, কিন্তু রাজনীতির ক্যারিয়ারে রিবিল্ড করা যায় না। কখনো কখনো পিপিলিকার পাখা হয় মরিবার তরে, কখনো কখনো কিছু কিছু পিপিলিকা বের হয়ে আসে গর্ত থেকে, পাখা গজায় মূলত মানে আবার জ্বলে পড়ে অঙ্গার হওয়ার জন্য। রাজনীতির ময়দানে যখন অস্বাভাবিক কোনো কিছু ঘটে, একেবারে যেটাকে বলা হয় উত্তপ্ত কোনো কিছু ঘটনা ঘটে, তখন অনেকগুলো মানুষ, সুযোগ সন্ধানী মানুষ সামনে এগিয়ে আসে। অতীতের যারা পাপি তাপি তারাও সামনে চলে আসে, মনে করে যে আমরা কোনো অন্যায় করিনি, অন্যায় যদি করতাম তাহলে লোকজন এত তালি দিচ্ছে কেন। এই মানুষগুলো বের হয়ে আসে, আসার পর যখন এই উত্তপ্ত অবস্থা থাকে না, মুহূর্তের মধ্যে সবকিছু কুল হয়ে যায়। সঙ্গে সঙ্গে এই সমাজ, রাষ্ট্র, দেশ, কাল তাদেরকে একেবারে টুটি চেপে ধরে, ফলে সমাজ একেবারে ক্লিন হয়ে যায়, আর নতুন একটি সমাজ গড়ে ওঠে। এটাই মহাকালের ইতিহাস। আমরা সম্ভবত শেখ হাসিনার পতনের ফলে আওয়ামী লীগের দুর্বৃত্তদেরকে হারিয়েছি। এর বাইরে অন্য যারা দুর্বৃত্ত ছিল, যারা দুর্ভোগ দুর্দশা ভোগ করেছেন বিভিন্ন সময়, আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছিলেন তওবা করার, ভালো হওয়ার।